বেসিক্যালি আমরা ক্রিয়েটিভ আইটি একটু আগে যেটা বললেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে আমরা ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ এখন অলমোস্ট আমাদের প্রায় 12টা কনসার্ন অ্যান্ড অলমোস্ট এমপ্লয়ি হচ্ছে 650+। প্রায় 1 লক্ষ ছেলে মেয়ে এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট করে বের হয়েছে। আমরা গ্লোবালি কাজ করি, প্রায় 18টা কান্ট্রিতে আমরা কাজ করছি। বিজনেস এমন একটা বিষয় সবচেয়ে সহজ কি, এখানে 2টা কাজ করতে হবে আপনাকে। আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে অ্যান্ড কাস্টমারের সাথে ভালো রিলেশন তৈরি করতে হবে। জাস্ট এই 2টা বিষয় যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্যবসা বড় হবেই। টাকার জন্য বিজনেস আসা যাবে না, ভালো কাজের জন্য আসতে হবে। একটা মানুষের সাকসেসটা 90% ডান হয়ে যায় যদি সে তার পছন্দের জায়গাটাতে চলে আসতে পারে। আমার মনে হয় যে লাইফে না আপনি যতদিন বেঁচে থাকবেন সময় সময় আপনার কাছে চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলো থেকে আমি সবসময় অপরচুনিটি খুঁজে পাইছি। ওই সময় যে আমি আব্বাকে খুব সাহস করে সিদ্ধান্ত দিলাম যে আব্বা এক কাজ করো, তুমি বাসাটাকে বিক্রি করো, করে তুমি তোমার লোনটা সেটেল করো, আমি তোমাকে একদিন বড় তোমাকে এই বাড়ি করে দিব। আমার 3টা ফিলোসফি আছে লাইফে। ফার্স্ট হচ্ছে ডেডিকেশন, সেকেন্ড হচ্ছে আপনার কনফিডেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার অনেস্টি। সুপ্রিয় দর্শকবৃন্দ, অন্যরকম কথা পডকাস্টে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের এক উদ্ভাবনী উদ্যোক্তা ও আধুনিক শিক্ষার এক অনন্য পথপ্রদর্শক মিস্টার মনির হোসেন। তিনি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও, যেখানে দেশের তরুণরা শিখছে প্রযুক্তি, ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং নতুন যুগের অভিনব সব কর্মদক্ষতাসমূহ। মনির হোসেন শুধু দক্ষতা শেখান না, তার নেতৃত্বে হাজারো তরুণ তরুণী নিজেদের স্বপ্ন পূরণ করছে, পেশাগত দক্ষতায় উন্নতি করছে এবং স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে। তিনি 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস অ্যাওয়ার্ড, আইডিএলসি, প্রথম আলো এসএমই এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড সহ বিভিন্ন আইটি ও এন্টারপ্রেনিউরশিপ সম্মাননা অর্জন করেছেন এবং দেশের আইটি ও ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমে গাইডেন্স ও মেন্টরশিপ দিয়ে তরুণদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাচ্ছেন। তার ভিশন স্পষ্ট, তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করে সেলফ রিলায়েন্ট এবং গ্লোবালি কম্পিটিটিভ বানানো। তাই চলুন জেনে নিই তার অনুপ্রেরণামূলক গল্প, উদ্ভাবনী দর্শন এবং কিভাবে তিনি প্রযুক্তি ও শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে আরও বেশি শক্তিশালী করে আগামী দিনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যরকম কথার নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন মনির হোসেন ভাইয়া। ভাইয়া হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড সিইও। ভাই, আপনাদের তো ক্রিয়েটিভ বিজনেস গ্রুপও আছে, সেটারও চেয়ারম্যান হিসাবে আপনি দায়িত্বরত আছেন। তো আজকে ভাইয়ার সাথে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। মোস্টলি আমি ইন্টারেস্টেড ভাইয়ার সাথে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে, যে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে এআই এর ধাক্কাটা আসলে কেমন লাগছে এবং সেইটাকে আসলে ভাইয়ারা কিভাবে দেখছেন, কিভাবে ইউটিলাইজ করছেন, বা এখানে আসলে আমাদের আরো কি কি চিন্তা করার মতো বিষয় আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। ভাইয়া, আমাদেরকে আগে একটু বলুন যে এখন এই মুহূর্তে সবকিছু নিয়ে আপনার কাজের পরিধিটা কেমন? বেসিক্যালি আমরা ক্রিয়েটিভ আইটি একটু আগে যেটা বললেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে আমরা ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ এখন অলমোস্ট আমাদের প্রায় 12টা কনসার্ন অ্যান্ড অলমোস্ট এমপ্লয়ি হচ্ছে 650+। তো সেই জায়গা থেকে আমাদের কনসার্ন কোম্পানিগুলো আসলে যদি আমরা বলি যে প্রায় 17 বছর বয়সে এখন আমরা একটা পর্যায়ে এসেছি, এবং সেই জায়গা থেকে ইনস্টিটিউট এন্ডে আমরা যদি বলি যে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ে এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট করে বের হয়েছে, যেটা আমার জন্য আমার প্রতিষ্ঠান অনেক বেশি গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে আমি অনেক বেশি সবসময় প্রাউড ফিল করি। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যেটা যে আমরা গ্লোবালি কাজ করি, প্রায় 18টা কান্ট্রিতে আমরা কাজ করছি। ফুল ফ্লেজেড এক্সপোর্ট বেস বিপিও বেস কাজগুলো করছি। তো অল ওভার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আসলে 17 বছরের প্রতিষ্ঠানকে যে জায়গায় নিয়ে আসতে পারছি, অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কন্ট্রিবিউশনটা রাখতে পারছি, এটা আলহামদুলিল্লাহ আমার এক্সপেকটেশনের চাইতে অনেক ভালো। ভাইয়া, এই চিন্তাগুলো হচ্ছে শুরু করেছিলেন কবে এবং কিভাবে? যেমন স্টুডেন্ট লাইফে হচ্ছে অনেকের মধ্যে অনেক রকম চিন্তা থাকে, স্বপ্ন থাকে যে আমি এটা করব, ওইটা করব। সো তখন যেটা দেখা যায় যে ওই সময় অনেক কিছু হয়তো এক্সপ্লোর করা থাকে না, বা হোয়াটস অ্যাভেইলেবল, হোয়াটস পসিবল, এই জিনিসগুলো কিন্তু অনেকের জানা থাকে না। সো ওই সময় আপনার যে ড্রিম অ্যান্ড তখন যে রিসোর্স নিয়ে যে আইডিয়া ছিল, বা হচ্ছে পসিবিলিটি নিয়ে যে আইডিয়া ছিল, সেগুলো কিভাবে আসলে ডেভেলপ হলো? আমি বেসিক্যালি ছোট থেকেই একটু ঘর কোণে, অর্থাৎ ফ্রেন্ড সার্কেলের সাথে খুব বেশি আড্ডা দেওয়া, বাইরে গিয়ে খেলাধুলা করা, সব কিছুতে একটু রিজিডনেস ছিল। আমরা 4 বোন 1 ভাই। তো ওই বোনদের সাথেই সারাদিন বাসার মধ্যে খুনসুটি বা এটা সেটা। আর স্টুডেন্ট হিসেবে খুব যে ভালো ছিলাম তা না,
আমার মুখস্থ বিদ্যা খুবই কম। আমি সবসময় মানে মানে যেটা বুঝি সেটা বুঝে করার চেষ্টা করি, যেটাকে বলা হয় যে লাইক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওর বাইরে আমি কখনোই কোনো কিছুর মধ্যে ইন্টারেস্ট ফিল করি। আমাদের মোটো এক্স্যাক্টলি এটাই, যে প্র্যাকটিক্যালি শেখানো। রাইট। সো এই জায়গাটাতে আমি সবসময় যখন আমি কখনো কোনো কিছু মুখস্থ করতে হবে, তার মানে সেটা আমার জন্য খুব বেশি মানে হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আলটিমেটলি আসলে লাইফে আমার কখনো খুব বড় কোনো ড্রিম ছিল না। আমি সবসময় যে বিষয়টা দেখতাম ছোট থেকে, যে আমার যেটা ভালো লাগতো সেটা করার চেষ্টা করতাম। অ্যান্ড যদি বলি যে লাইক হ্যাঁ, লাইফে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে বিজনেস খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা কখন? যখন আমি এইচএসসিতে পড়ি, যখন আমি আমার বাবার মুদির দোকানে যে সকালবেলা বসতাম, হ্যাঁ, অর্থাৎ আব্বা যেটা করতো সকালবেলা এসে দোকানে বসতে পারতো না, ওনার বাদের ব্যথা ছিল। তো করতাম কি, আমার কলেজ শুরু হতো 11টায়, তো আব্বা বলতো তুমি একটু সকালে যেয়ে বসো। তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি যখন আব্বার দোকানে গিয়ে বসা শুরু করলাম, তখন আমার কাছে বিজনেসটাকে এক্সপ্লোর করার একটা সুযোগ তৈরি হলো যে বিজনেস আসলে কী। ওখান থেকে আমি দুইটা জিনিস শিখলাম, যে বিজনেস এমন একটা বিষয় সবচেয়ে সহজ। কি, এখানে দুইটা কাজ করতে হবে আপনাকে। আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে অ্যান্ড কাস্টমারের সাথে ভালো রিলেশন তৈরি করতে হবে। জাস্ট এই দুইটা বিষয় যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ব্যবসা বড় হবেই। কেন? কারণ আমি কাস্টমার যা চাচ্ছে আমি তাকে তা দিচ্ছি, অ্যান্ড ওই কাস্টমারের সাথে একটা ভালো রিলেশন অর্থাৎ সম্পর্ক, যে না, সে আমাকে ওন করছে, আমি তার সাথে একটা পরিবারের বন্ধনে এসেছি। তাহলে আমার মনে হয় 1টা থেকে 10টা কাস্টমার বানানো খুব ডিফিকাল্ট না। তো এটা থেকে আমার কাছে একটা কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে না, ফিউচার বিজনেসটা হয়তো ভালো হবে। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি ফিল করি যে তাহলে পঞ্চগড়ি পড়াশোনাটা যদি করা যায় আর বাবার ব্যবসাটা যদি ধরা যায়, হয়তো ফিউচারে এটা নিয়ে ভালো কিছু করবো। আসলে আনফর্চুনেটলি সেটা হয়নি, কারণ আব্বা কখনোই চাইতো না যে আমি বিজনেস করি। আব্বার কথা হচ্ছে যে না, তুমি বিজনেস না জানো। কারণটা হচ্ছে ওনার বিজনেস এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো ছিল না। হ্যাঁ, সো ওনার কাছে মনে হচ্ছে না, বিজনেস না, তুমি বেটার একটা জব করে তুমি তোমার পড়াশোনা ভালো করার পর তুমি একটা জবে যাও। তো তারপর তো ঢাকায় চলে আসা, অ্যান্ড আফটার দ্যাট আসলে এই পড়াশোনা, তারপরে একটা পর্যায়ে জব, অ্যান্ড একটা পর্যায়ে কিন্তু আমি বিজনেসেই চলে আসি। হ্যাঁ, যেটা আমার বাবার কাছে একটা সময় অনেক বেশি সারপ্রাইজিং ছিল, বাট আলহামদুলিল্লাহ ওনার সাপোর্ট, হ্যাঁ, ওনার অ্যাপ্রিসিয়েশন আলটিমেটলি এই জায়গা পর্যন্ত। ভাইয়া, এখানে একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে অনেক সময় মানে ছেলে মেয়েদের প্যাশনটা কি, এইটা বাবা মারা হচ্ছে হয়তো অতটা বুঝতে পারেন না। তারা কিন্তু হচ্ছে তাদের মতো করে একটা চিন্তা করে তাদেরকে হচ্ছে ওটা অনেক সময় গাইড করার চেষ্টা করেন, অনেক সময় আবার ডিরেক্টলি চাপিয়েও দেওয়ার চেষ্টা করেন যে না, তোমাকে হচ্ছে এইটাই করতে হবে, তোমাকে হচ্ছে গভর্নমেন্ট জব করতে হবে, বা তোমাকে ডাক্তারিই পড়তে হবে, সেটাই তুমি চেষ্টা করো, এরকম। সো ওই জায়গাটা আসলে হচ্ছে একজন স্টুডেন্ট, সে এখন তো স্টুডেন্ট, সে আসলে বাবা মাকে কীভাবে কনভিন্স করবে, বা বাবা মার সাথে হচ্ছে খুব বেশি মানে ঝগড়া বিবাদে না গিয়ে জিনিসটাকে কীভাবে সেটেল করবে, এই বিষয়ে ভাই যদি কোনো টিপস দিতেন। এটা মানে খুব কমপ্লিকেটেড একটা বিষয়। হ্যাঁ, এটা যদি আসলে আমরা ওভারকাম করতে পারতাম, আমার মনে হয় আমাদের বাংলাদেশের স্কোপটা অনেক বেড়ে যেত। আসলে এটা কমপ্লেক্সিটিটা এখানে, যে প্যারেন্টস, আমি বুঝালে যে প্যারেন্টস বুঝবে, এই মাইন্ডসেটটা না এখন পর্যন্ত তৈরি হয়নি। অনেক ক্ষেত্রেই হচ্ছে, অফকোর্স এটা বাড়ছে ডে বাই ডে। আমি যদি বলি আমার যদি সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা থাকে, সেটা হচ্ছে আমার প্যারেন্টস থেকে। আচ্ছা, কীরকম? সেটা হচ্ছে আমি কখনোই আমার বাবাকে দেখিনি যে আমি কোনো একটা কিছু সিদ্ধান্ত নিয়েছি আর উনি এটাকে ইগনোর করছে। হ্যাঁ, উনি আমাকে ঢাকা পাঠিয়েছে, ওনার কথা হচ্ছে তুমি পড়াশোনা করো, আমার যত টাকা লাগবে, আমার রক্ত বিক্রি করে হলেও তোমাকে আমি পড়াশোনা করাতে চাই। ভালো কথা, কিন্তু কখনো এটা বলেনি যে লাইক তুমি এটা করো না, এটা করা যাবে না। উনি আমাদেরকে ফার্স্ট, কিন্তু আমি যখন এসএসসি পাস করলাম, তখন আমাদের 2 ভাই বোনকে উনি ফার্স্ট কম্পিউটার, আমি সেই 99-এর কথা বলছি, 99 সালে আমাদেরকে ফার্স্ট গ্রামে আমরা সেখানে আমাদেরকে কম্পিউটার ফান্ডামেন্টাল বেসিক কোর্সে ভর্তি করাই দিল, ওনার ইন্টারেস্ট। এরপরে যেটা হলো লাইক আমি যখন ঢাকায় এসে আমি যখন এই যে ডিজাইনের উপরে যখন আমি কোর্স করব, তখন এটা খুব এক্সপেন্সিভ ছিল। তখন একটা কোর্স 6 মাসের একটা সেমিস্টার 36,000 টাকা তখনকার সময়। আজকে থেকে আমি প্রায় 20 বছর আগের ঘটনা বলছি, 2004 সালে আমি যখন কম্পিউটার শিখি। তো আমি যখন আমার বাবাকে বললাম যে এরকম একটা কিছু শেখা যায় না, এটার স্কোপ অনেক ভালো, উনি 1 সেকেন্ডের জন্য আমাকে বলেনি যে লাইক না, এটা করা যাবে না। উনি আমার কাছে যতটুকু বলছে যে দেখো, আমি মনে করি তুমি যেটা করো নিশ্চয়ই সেটা ভালোর জন্য। অ্যান্ড এই যে অ্যাপ্রিসিয়েশন, এটা 2টা দিক তৈরি করছে। একটা হচ্ছে কি, উনি যখন আমাকে বিশ্বাস করছে, তখন আমি কিন্তু আর এটাকে হেলাফেলা করতে পারছি না। কেন? কারণ উনি আমাকে ট্রাস্ট করছে। আমি এটাকে, যদি উনি আমাকে বলতো না এটা করো না বা এটা দিয়ে কিছু হবে না, তাহলে আমি কিন্তু স্টার্ট করে যদি ফেল করতাম, আমার মধ্যে কোনো গিল্টি ফিল থাকতো না।
কিন্তু যখন উনি আমাকে ট্রাস্ট করলো তখন কিন্তু আর আমি পারলাম না যে না আমাকে এটাতে কিছু করতে হবে, কারণ আমার বাবা বা আমার মা আমার উপরে সেটা ট্রাস্ট করেছে। বোঝা গেছে? তো আসলে বিষয়টা যেটা মোর কমপ্লিকেটেড এই জায়গাটাতে, যে লাইক আসলে আমার মনে হয় যে বাচ্চারা অবশ্যই সেই চেষ্টাটা করা উচিত, কারণ আমি যেটা মনে করি একটা মানুষের সাকসেসটা 90% ডান হয়ে যায় যদি সে তার পছন্দের জায়গাটাতে চলে আসতে পারে। হ্যাঁ, অ্যান্ড বাকিটা জাস্ট একটা এফোর্টের ব্যাপার। তো সেই জায়গা থেকে অফকোর্স আমার মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশনকে ওই জায়গাটাতে ফোকাস হয়ে বাবা মাকে যদি সেটা কোনো না কোনোভাবে দেখাতে পারে, প্রুফ করতে হবে তো বাবা মাকে যে না আমি আসলে, তুমি আমাকে চাচ্ছ আমাকে একজন ডক্টর বানাতে, বাট আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে দেখো আমি কিন্তু এই কাজগুলো ভালো পারি। সো প্রুফ করার জায়গাটা যদি আমরা করতে পারি হয়তো সেই ট্রাস্ট আমরা নিতে পারবো। না, ইন্টারেস্টিং ভাইয়া, কারণ হচ্ছে এই সাপোর্টগুলো অনেক বেশি এগিয়ে দিতে পারে, আবার এরকম দরকারের মোমেন্টে এই সাপোর্টের অ্যাবসেন্স তখন আবার হচ্ছে অনেক কিছু ধ্বংসও করে দিতে পারে, নষ্টও করে দিতে পারে। সো তখন দেখা যায় যে ওই বাচ্চাদের ঘুরে দাঁড়াতে হয়তো অনেক তখন স্ট্রাগল করতে হয়। ভাইয়া, স্ট্রাগলের প্রশ্নে যদি আসি, এই 17 বছরের হচ্ছে এই জার্নিটাতে এমন কি কোনো মোমেন্ট ছিল যে খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড, তখন মনে হচ্ছিল যে মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছিল? সো ওই স্ট্রাগলিং পিরিয়ডে হচ্ছে টার্নিং পয়েন্টটা কি ছিল, কিভাবে টার্ন অ্যারাউন্ড করা যায়? অবশ্যই আমার মনে হয় যে লাইফে না আপনি যতদিনই বেঁচে থাকবেন সময় সময় আপনার কাছে চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলো থেকে আমি সবসময় অপরচুনিটি খুঁজে পাইছি। কীরকম? আমি সবসময় বলি যে আসলে দেখেন, একটা চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, আপনি নীতিগতভাবে যদি ঠিক থাকেন আপনার সামনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জটা আপনাকে কিছু না কিছু শেখাবে। অ্যান্ড সেটা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে আপনার নেক্সট অপরচুনিটি তৈরি হবে। অ্যান্ড সেই জায়গা থেকে আমি যদি মনে করি আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল আমার সক্ষমতা। আমি যদি বিজনেস স্টার্ট করি কথা বলি, তাহলে বিজনেসে আমার কিন্তু ফান্ড ছিল না, রাইট? বিকজ আমার বাবার ওই সক্ষমতা ছিল না যে আমাকে টাকা দিবে আর আমি সেটা নিয়ে শুরু করব। সো ফার্স্ট থিং ছিল সেই চ্যালেঞ্জটা, যে আমার কিন্তু কিছু ছিল না, সেটাই আমার জন্য চ্যালেঞ্জ। অ্যান্ড সেটাই আমার জন্য অপরচুনিটি ছিল যে যেহেতু আমার কিছু নাই তার মানে আমাকে কিছু একটা করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড যে বিষয়টা হলো, আমি যখন বিজনেসটা স্টার্ট করলাম, আমি 2008-এ বিজনেস স্টার্ট করার 12 সালে গিয়েও আব্বা ওদিক দিয়ে বিজনেস করতাম, আমি এদিক দিয়ে বিজনেস করতাম। হ্যাঁ, সো একটা পর্যায়ে গিয়ে আমরা এমন একটা স্টাক পর্যায়ে গেলাম যে আব্বা ওদিক থেকে অনেক লোন করে ফেললো, আমি এদিক থেকে আমার দিন দিন লোনের বোঝা বাড়লো। সো এমন একটা সিচুয়েশন যে আমরা দুজনই এমন একটা পর্যায়ে আসলাম যে কে ছাড়বে কে করবে, মানে দুজনেরই তো দেনা। তো সেই সময় ফ্রাস্ট্রেশন, কারণ 8 সালে বিজনেস স্টার্ট করা, 8, 9, 10, 11, 12 যখন 5 বছর হচ্ছে, তখন আমি লায়াবিলিটির মধ্যে আমি কোনোভাবে ওভারকাম করতে পারছি না, বাবাকেও সাপোর্ট দিতে পারছি না, আব্বাও কিছু বলতে পারছে না। তো অন দ্যাট টাইম আমাদেরকে একটা বড় ডিসিশন নিতে হয় যে লাইক কীভাবে এইখান থেকে বের হয়ে। আর সেই সময় অ্যান্ড দ্যাট টাইম আমাদের একমাত্র অ্যাসেট ছিল কিন্তু আমাদের মানে বাসা বাড়ির ভিটা, মানে যেখানে আমাদের বাড়ি। অ্যান্ড ওই সময় যে আমি আব্বাকে খুব সাহস করে সিদ্ধান্ত দিলাম যে আব্বা এক কাজ করো, তুমি বাসাটাকে বিক্রি করো, করে তুমি তোমার লোনটা সেটেল করো, আমি তোমাকে একদিন বড় তোমাকে এই বাড়ি করে দিব। হ্যাঁ, কথা দিচ্ছি একদিন করে দিব। তো আব্বা ওই সময় আমার স্বাভাবিকভাবেই, যেখানে আমাদের জন্ম, যেখানে আমাদের বড় হওয়া, হ্যাঁ এটা অনেক বেশি প্যাথেটিক কিন্তু, তাই না? যে একটা সেই বাসাটাকে আমরা, অ্যান্ড সেই সময় সেই সিদ্ধান্তে কিন্তু আমার বাবা মা কখনোই বলেনি যে না এটা সম্ভব না, সেটা করছে। অ্যান্ড তারপর আমি আমার বাবা মাকে ভাড়া বাসায় তুলছি, দীর্ঘ সময় তারা ভাড়া বাসায় ছিল। হ্যাঁ, তো এটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল সেই সময়টাতে, 12 সালের ঘটনা বলছি। অ্যান্ড সেটা হয়েছে বলে আমাকে সেটা আরও বেশি শক্তিশালী করছে। কেন? যদি হয়তো বাসাটা থাকতো, হয়তো কিছুটা হলেও কমফর্টনেস থাকতো। যেহেতু আমি আমার বাবা মাকেও বাসা থেকেও বের করছি, সেটা কিন্তু আমার মনে হয় যে আমার শক্তিটাকে আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে, যে না আমাকে তো এখন আরও ভালো কিছু করতে হবে। অ্যান্ড সেটা কিন্তু আমি করতে পারছি। অ্যান্ড আলটিমেটলি ওই বাসাটা হারাইছি বলে যখন বাবা মাকে বাড়ি তৈরি করে দিছি, যেভাবেই দিই, বাট সেইটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আমি আমার বাবা মাকে কমিটমেন্ট দিয়েছি। অ্যান্ড সেই জায়গায় হ্যাঁ এত ভালো একটা বাড়ি দিয়েছি যেটা আমার এক্সপেকটেশনের চাইতেও বাইরে, হয় না? যে লাইক আচ্ছা বাবা মাকে বাড়ি করে দেবো, কোন বাড়িটা করা যাবে, কিন্তু সেই বাড়িটা যে এত বড় এত ভালো কিছু হবে সেটা আমার এক্সপেকটেশন ছিল না। তো ডেফিনেটলি এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। সো আসলে চ্যালেঞ্জ আসে অ্যান্ড ওভারকামও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি মনে করি চ্যালেঞ্জ সবসময় অপরচুনিটি নিয়ে আসে। ভাইয়া, এই যে স্ট্রাগলিং পিরিয়ডগুলো, তার মধ্যে তো হচ্ছে আমাদের প্রচুর লার্নিং থাকে, এবং হচ্ছে যে এটাকে যত ভালোভাবে এমব্রেস করতে পারে অ্যান্ড অ্যানালাইসিস করতে পারে, তার লার্নিংগুলো তত স্ট্রঙ্গার হয়, তত হচ্ছে হয়তো ডিপ হয়। সো এখন যারা হচ্ছে নতুন ফাউন্ডার্স আছে, যারা হচ্ছে হয়তো তাদের জার্নিটা মাত্র শুরু করছে, সময় সময় তো যুগ বদলায়, অনেক কিছু বদলায়, বাট থাকে না কিছু হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল,
সো ওই রকম কেসে নতুন ইয়াং ফাউন্ডার্স যারা আছে তাদের জন্য হচ্ছে যদি আপনি একটা সতর্ক বার্তা দিতে চান যে এই জায়গাটা কখনো মনোযোগ হারাবা না বা নজর থেকে দূরে যেতে দিবা না, সেটা আপনি কি বলতেন? সেটা সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাকার জন্য বিজনেসে আসা যাবে না, ভালো কাজের জন্য আসতে হবে। দেখেন, আমরা করি কি, আমরা একটা স্টার্ট আপ, আমাদের স্বপ্নটা হচ্ছে না আমি বিলিয়নিয়ার হব, আমি অনেক টাকা ইনকাম করব, আমার ওরকম গাড়ি বাড়ি হবে। দেখেন, এইটা চিন্তা করে আপনি কখনোই ভালো বিজনেসের জায়গাটা তৈরি করতে পারবেন না, কারণ আপনি কনসেন্ট্রেশনে থাকতে পারবেন না, কারণ আপনার এক্সপেকটেশন অনেক হাই। হ্যাঁ, কিন্তু আপনি কাজটা যে ভালো করছেন কিনা সেটার দিকে আপনার মনোযোগটা নেই। সো আমি যেটা মনে করি, যে কোনো উদ্যোক্তার প্রথম এবং প্রধান কাজটা হচ্ছে আমি যে কাজটা করব সেটা দিয়ে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, আমি সবসময় একটা মানে সবাইকে বলি, আমার 3টা ফিলোসফি আছে লাইফে, সেটা আমি সবাইকে সবসময় বলার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে ডেডিকেশন, সেকেন্ড হচ্ছে আপনার কনফিডেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার অনেস্টি। একটা মানুষ যখন এই 3টা বিষয়ে ধারণ করে, যে তার কনফিডেন্স নিজের মধ্যে থাকে যে না আমি পারবো, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তার ওইটার প্রতি সেই পরিমাণ ডেডিকেশনস থাকেন, সে অফকোর্স অনেস্ট হয় যে না আমাকে দিয়ে যাতে কারো ক্ষতি না হয়। 3টা বিষয় যখন মানুষ অ্যাডপ্ট করে অ্যান্ড সেটাকে ধরে রাখে, তখন সে সফল হয়। সো আমি যেটা মনে করি, দেখেন আমি শূন্য থেকে আসা একটা মানুষ, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল, শুধু একটা জব এক্সপিরিয়েন্স ছিল 2 বছরের। হ্যাঁ, জব আর বিজনেস কিন্তু দুটো একদমই আকাশ পাতাল পার্থক্য, তাই না? যে জব হচ্ছে একটা সার্টেন এক্সপিরিয়েন্স, সার্টেন স্কিলই যথেষ্ট, হোয়ারএজ বিজনেস কিন্তু একটা ভাস্ট জায়গা, যেখানে HR, মার্কেটিং থেকে শুরু করে এভরিথিং এর সাথে ইনভলভ, যেটা আমাকে জানতে হবে, করতে হবে। তো এই সব কিছু শিখে ফেলা যায়, কিন্তু আপনার মধ্যে যদি সে অনেস্টিটা, আপনার ভালো কাজ, ভালো মন মানসিকতাটা না থাকে যে মানুষের জন্য ভালো কাজ করব, তাহলে সাস্টেন করা যায় না। ঠিক আছে, সো আমি মনে করি যদি কোনো উদ্যোক্তা কখনো কোনো একটা ইনিশিয়েটিভ নেয়, তাহলে ভালো কাজ করার মন মানসিকতা নিয়ে শুরু করতে হবে। আসলেই ভাইয়া, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। ভাইয়া, আপনার ইনস্টিটিউট থেকে যে এই যে লাখের উপরে ছেলেমেয়েরা বের হলো, সো ওদের আসলে হচ্ছে যদি মোটা দাগে চিন্তা করি যে আমাদের যে ট্র্যাডিশনাল যে এডুকেশনাল সিস্টেম, তো সেইখানে আসলে হচ্ছে গ্যাপটা কোথায়, যে ওরা সেটার ভিতর দিয়ে বের হয়েও জব মার্কেটের জন্য বলেন বা ফিউচার লাইফের জন্য বলেন বা এন্টারপ্রেনারশিপের জন্য বলেন, রেডি হতে আসলে পারছে না। সো ওইখানে আপনি কি কি গ্যাপ দেখেন? যে বিষয়টা বলছেন যে আসলে গ্যাপ, বেসিক্যালি ক্রিয়েটিভিটির জন্মই কিন্তু সেই জন্য। এটা হয় কি যে ইন্ডাস্ট্রি থেকে যখন একাডেমি থেকে ইন্ডাস্ট্রিতে যখন একটা ছেলে বা মেয়ে আসছে, আমার ফাইন্ডিংসটা এখানেই ছিল। আমি একটা সময় স্টুডেন্ট ছিলাম, আমি ইন্ডাস্ট্রিতে আসলাম। হ্যাঁ, আসলে আমি কি গ্যাপ পেয়েছি, ইভেনচুয়ালি আমার ক্ষেত্রে তো এটা আরও বেশি, যে আমি গ্রাম থেকে এসেছি, যখন আসার পর আমি সে পড়াশোনা করব, কোনটা আমার জন্য সুইটেবল, এরপর আমি ইন্ডাস্ট্রিতে কীভাবে যাব, আমি কি পাচ্ছি। সো এই সব কিছুই আমাকে শিখিয়েছে। অ্যান্ড এখানে যে গ্যাপটা আমি সবচেয়ে বড় বলবো, সেটা হচ্ছে অফকোর্স আমাদের একাডেমিতে, ইউনিভার্সিটি এন্ডে একটা বড় গ্যাপ আছে, যেই জায়গাটাতে আমরা যদি কাজ করতে পারি অবশ্যই সেটা কিছুটা হলেও সহজ হবে, নাম্বার 1। নাম্বার 2, যে গ্যাপটা সেটা হচ্ছে আমার মাইন্ডসেট। আমার যে পরবর্তী জেনারেশন বা আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমার একাডেমি আমাকে দিচ্ছে বা না দিচ্ছে, কারেন্ট টেকনোলজির যুগে কিন্তু আমি জানতে পারি যে কোনো মুহূর্তে আমার আসলে কি ডিমান্ড করছে, আমার মার্কেট ইন্ডাস্ট্রি কী চাচ্ছে, এটা জানার জন্য ইউনিভার্সিটি যে আমাকে বলতে হবে তা কিন্তু না। কিন্তু আমি তারপরেও না নিজেকে রেডি করছি না, এটা দিস ইজ কল্ড মাইন্ডসেট। সো আমি আসলে চাচ্ছি কি না, ঠিক আছে। অ্যান্ড থার্ড হচ্ছে আমার প্যারেন্টস কতটুকু অ্যাওয়ার হয়েছে। সো এই 3টা জায়গায় যদি আমরা চেঞ্জটা না আনি, স্পেশালি নিজের উপরে যদি পরিবর্তনটা না আনি, হ্যাঁ, আমরা তো ক্রিয়েটিভিটি 1 লক্ষ ছেলে মেয়েকে শিখিয়েছি, কিন্তু না হলেও প্রায় 20 লক্ষ ছেলে মেয়েকে কিন্তু আমরা অ্যাওয়ার করেছি যে তোমার এটা করতে হবে, তুমি এটা করা যাবে না, এখনই তুমি স্টুডেন্টস, তোমার এখনই উচিত হচ্ছে তোমার স্কিল ডেভেলপ করা। তো আমি যে 20 লক্ষ মানুষকে বলেছি, কয়জনই বা এই কথাটা শুনেছে? আমরা যে ইউনিভার্সিটিগুলোর সাথে যে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে, পার্টনারশিপে আমরা যখন স্টুডেন্টসগুলোকে আমরা ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য ডাকি, তখন কিন্তু তারা আসে না। কেন আসে না? কারণ তারা একটা কমফোর্ট জোনে আছে, তারা নিজেকে চিন্তাও করছে না যে আসলে আমার যে একটা পরিবর্তনটা দরকার। সো আমি যেটা মনে করি, অফকোর্স আমার একাডেমিতে, ইউনিভার্সিটি এন্ডে কারিকুলামের একটা বড় চেঞ্জের সুযোগ আছে। সেকেন্ড হচ্ছে আমার প্যারেন্টসের অ্যাওয়ারনেসের ঘাটতি আছে। অ্যান্ড থার্ড হচ্ছে আমার নিজের মাইন্ডসেট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আমি সেটা করতে পারি, তাহলে সেটা আমরা যারা এখন কারেন্ট সিচুয়েশন, আমরা যারা ভালো করছে, অনেকে তো ভালো করছে, এই ভালোটা কারা করছে? এটা কি ইউনিভার্সিটি করে দিয়েছে? না,
এটা কি প্যারেন্টস নিজে করে দিচ্ছে না, এটা আসলে সেই করছে যে নিজে থেকে আসলে নিজের পরিবর্তনটা চাচ্ছে, অ্যান্ড এটা কিন্তু পসিবল। সো আমি মনে করি যদি আসলে আমরা নিজে থেকে আসলে এই মাইন্ডসেটের পরিবর্তনটা আনি যে না ইন্ডাস্ট্রি যেরকম চাচ্ছে আমাকে এখন থেকে সেভাবে প্রস্তুত হতে হবে, তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় চেঞ্জ চলে আসতে পারে। না, ঠিকই কথা বলেছেন ভাই, কারণ সেম সিস্টেমের ভিতর দিয়ে গিয়েই তো কেউ কেউ অনেক ভালো করছে, আবার কেউ কেউ ঝরেও পড়ছে। সো মানে কাইন্ড অফ একটা ভিকটিম মেন্টালিটি বলা যায় যে আমার সিস্টেম ভালো না, এই পাই নাই সেই পাই নাই, এরকম একদম দোষ চাপানো। হ্যাঁ হ্যাঁ, বাট নিজের মাইন্ডসেটটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। না, পারফেক্টলি সেইড ভাইয়া, যে এই জিনিসটা আসলে একটা বড় চেঞ্জ দরকার এবং এটা আসলে ভালো একটা গ্যাপ। এবং আরেকটা গ্যাপও আমরা হচ্ছে আসলে ভাই দেখতে পাই, যেটা আপনি এর আগেও টাচ করে গিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা আসলে একাডেমিক পড়াশোনা কিংবা হচ্ছে রেজাল্ট, অ্যাপারেন্ট রেজাল্ট যেটা, সেটাতে হচ্ছে এতই বেশি মনোনিবেশ করি, আমরা এই জিনিসগুলো নিয়ে ইভেন কথাই বলি না এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে। সেটা হচ্ছে যে আমার লাইফের যে ফিলোসফি, ফুলফিলমেন্ট, মোরালিটি, আমি কি সাকসেসের দিকে হচ্ছে ছুটবো নাকি হচ্ছে মানে সাফল্য ভার্সেস সার্থকতা, এই জিনিসগুলোর দিকে ছুটবো। সো এই বিষয়টাতে আপনার ভাইয়া চিন্তা ভাবনা কি? অবশ্যই আমি যেটা মনে করি যে একটা ভালো ক্যারিয়ার চাইতে ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়া। আমি সবসময় ভালো মনুষ্যত্ববোধে সবসময় প্রায়োরিটি দিই, অলওয়েজ। আমি আমার বাচ্চাদের বলি, আমার বাচ্চা দুইটা ছোটো ছোটো, বাট আমি আমার ওয়াইফকে বলি যে দেখো ওরা কী রেজাল্ট করছে ডাজেন্ট ম্যাটার, বাট আমি স্টিল সবসময় দোয়া করি ওর ভালো মানুষ হোক। বিকজ একজন ভালো হিউম্যান বিং সে শুধু নিজের জন্য না সোসাইটির জন্য কন্ট্রিবিউশন রাখতে পারে। হ্যাঁ, আর যখন আমরা যাদেরকে আসলে সফল সার্থক দেখি না, ওরা না শুধু ওই যে গদবাঁধার ডিগ্রির উপর ডিপেন্ড হয় না, কিন্তু তারা নিজের উপর ডিপেন্ডেন্সিটা তৈরি করে। তারা যখন ভালো কাজ করা শুরু করে তখন স্কোপটা তার নিজের জন্য হয়, সোসাইটির জন্য হয়। তো আমরা না এই জায়গাটাতে বোকামি করি, আমরা সবসময় একটু সেলফিশ মেন্টালিটিতে হয়ে আমরা নিজের স্বার্থের জায়গাটা চিন্তা করি যে আমি হয়তো ভালো করলেই ভালো, কিন্তু আসলে না একা না ভালো কিছু হয় না। হ্যাঁ, একা ভালো হয় না, আর এই ভালোটা যদি আমি সবাইকে নিয়ে করি নিজেরও ভালো হয়, সবারই ভালো হয়। সো এই সহজ কথাটা কেন যেন অনেকে বুঝে না। তো এই জায়গা থেকে আমি অবশ্যই বলি যে আমাদের ভালো মানুষ হওয়াটা খুব বেশি প্রয়োজন। তাতে করে যে অন্যকে দোষারোপ করার জায়গাটাও কিন্তু আর করবো না, কারণ তখন হয় কি আমরা যখন ভালো মানুষ হব তখন নিজের দোষটাকে না আগে খোঁজার চেষ্টা করব, অন্যের দোষকে অন্যের ঘাড়ে দেওয়ার চাইতে। তখন নিজের ডেভেলপমেন্টগুলো যখন আমি করে ফেলতে পারবো তখন আসলে চেঞ্জটা অটোমেটিক্যালি চলে আসে। পারফেক্ট ভাইয়া। ভাইয়া আরেকটা জিনিস জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের বেলায় যেটা বললেন যে একে তো মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার, যে সিস্টেম যাই থাকুক আমি সেখান থেকে হচ্ছে ভালো কিছু নিয়ে বের হব, আমি নিজে হচ্ছে এটা ওভারকাম করব। অপোজিট এন্ডে যারা আছেন, টিচাররা যারা আছেন, আমি শুধু মানে ট্র্যাডিশনাল স্কুল কলেজের টিচারদের কথাই বলবো না, জাস্ট এইভাবে যদি বলি যে টিচার হতে পারেন কিংবা কোচ হতে পারেন, ইনস্ট্রাক্টর হতে পারেন, ফ্যাসিলিটেটর হতে পারেন, এই মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত আপনার এক্সপিরিয়েন্স থেকে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো বলি যে লাইক প্যারেন্টসের পরে গার্ডিয়ান যদি হয় বাবা মা, তাহলে সেটা একজন শিক্ষক, রাইট, মেন্টর। সো ডেফিনেটলি আমি যেটা মনে করি যে দেখেন একটা মানুষকে একটা ভুল তথ্য দিয়ে ধ্বংস করা যায়, আবার একটা প্রপার ইনফরমেশন দিয়ে তাকে লাইফের সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে একটা মেন্টর, আরেকজন ট্রেনার, আরেকজন শিক্ষক, সে কিন্তু আমাকে শেখায়, আমি কিন্তু তার কথা শুনি, বুঝি, অ্যান্ড সে যেভাবে, তো এই জায়গাটাতে অবশ্যই একটা ভালো মেন্টরশিপ কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে আমরা আশা করি যে উনি আমাকে প্রপার গাইড। কারণ প্রপার গাইডটা কখন করবে যদি সেই জায়গায় উনি নিজে সেই জায়গাটাতে নিজের ডেভেলপমেন্টটা না করে, তাই না? আমি একজনকে শেখাচ্ছি বাট আমি আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা সেটা করিনি। যেমন আমরা ক্রিয়েটিভিটি যে জায়গাটাতে সবসময় আমি ডে ওয়ান থেকে আমরা একটু ডিফারেন্ট হওয়ার যে জায়গাটা তৈরি করতে পারছি, সেটা কীভাবে জানেন? আমি যখন ফার্স্ট ইনস্টিটিউট রান করি তখন থেকে কিন্তু আমি নিজে ফ্রিল্যান্সিং করতাম। আচ্ছা, মানে লাইক রিয়েল লাইফ প্রজেক্টে কিন্তু আমার ইনভলভমেন্ট অনেক বেশি ছিল, অ্যান্ড পাশাপাশি আমি পড়াতাম। তো তাতে করে আমি বুঝতাম যে লাইক আমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা না হতো হয়তো বা আমি এই ইনপুটটা দিতে পারতাম না। আচ্ছা, আজকে যে আপডেটটা সেটা কিন্তু আমি আজকে স্টুডেন্ট দিতে পারতাম না যদি আমি ওই ইন্ডাস্ট্রির ওই নলেজটা, প্র্যাকটিক্যাল নলেজটা না রাখতাম। মানে এইটাকে কিন্তু আমরা কন্টিনিউয়াস করছি। আমাদের যারা মেন্টর বা আমাদের যারা ট্রেনার, তাদেরকে কিন্তু সবসময় আমরা বলি তোমরা রিয়েল লাইফ প্রজেক্ট করো, কাজ করো। তাতে করে হয় কি, সে আপ টু ডেট বিষয়গুলোকে জানে। তো এটা তো শুধু একটা জায়গায় হলে হবে না, এটা কিন্তু সর্বক্ষেত্রে সর্বপর্যায়ে হতে হবে। কারণ এই টেকনোলজির যুগে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন কিন্তু খুব দ্রুত হচ্ছে। এই ফাস্টার চেঞ্জে আমি আমার ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, কলেজ হোক, যে শিক্ষক আজকে আমাকে শেখাচ্ছে উনি যদি সেই ট্রেনটার সাথে নিজেকে পরিবর্তনটা না করতে পারে, তাহলে কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম সে কিন্তু সেভাবে আসার কোনো সুযোগটা নেই।
ইন্টারেস্টিং, বিকজ এখন তো এটা আরও সত্য, কারণ এত দ্রুত সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এই টেকনোলজির ওয়ার্ল্ডটা। ভাইয়া, এখন রিসেন্ট যে এআই ওয়েভটা নিয়ে সবাই কথা বলছে, সো এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অ্যান্ড দুইটা জিনিস এখানে জানতে চাইবো, যে আপনি আপনার কাজের ভিতরে হচ্ছে এই জিনিসটাকে কিভাবে ইন্টিগ্রেট করছেন এবং এটার লেভারেজটা পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এখনো পুরো জিনিসটা নিয়ে খুব অ্যাওয়্যার না, হয়তো ভাষা নলেজ আছে, তার জন্য ইন্সপাইরেশনাল যদি কোনো একটা পিকচার পেইন্ট করতে বলি যে ইউ ক্যান ডু দিস, যেটা তুমি কল্পনাও করো নাই, সেটা আপনি কি বলতেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারেন্ট সিচুয়েশনে, যে এআই এর যে আসলে রিভিলেশন আমরা যেটাকে বলছি প্রত্যেকটা পর্যায়ে। দেখেন আসলে একটা রিভিলেশন না একটা সময় ধরে একটা টাইমের মধ্যে হয়, বাট এই যে রিভিলেশনটা এআই এটা এত ফাস্টার, হ্যাঁ, কারণ হচ্ছে এই ইন্টারনেটের যুগে আসলে সবাই সব ক্ষেত্রে আপ টু ডেট হয়, আর স্পেশালি সেই টেক কোম্পানিগুলোতে আরও বেশি। তো এখন যেটা হলো যে লাইক আমরা এর আগে ইন্টারনেট রিভলিউশন দেখেছি, তাই না, যে এই ইন্টারনেট বাংলাদেশে আসতেও কিন্তু অনেক সময় লেগেছে, অনেক। তো তারপরে যে এটার ব্যবহার, গভর্নমেন্ট পর্যায়ের ইমপ্লিমেন্টেশনস অনেক একটা দীর্ঘ সময় নিয়েছে, কিন্তু এর ইমপ্লিমেন্টেশন কিন্তু ফাস্টার হচ্ছে। আমি যদি খুব সোজা কথা বলি, আমাদের গার্মেন্টস সেক্টরে এখন কিন্তু আরএনজি সেক্টর প্রায় 40 লক্ষ মানুষ কাজ করছে। দেখেন এই গার্মেন্টস সেক্টরটা যদি অটোমেটেড হয়, ফুললি অটোমেটেড হয়ে যায়, এখানে অলমোস্ট ধরেন যে 80%, 70 to 80% মানুষ কিন্তু তার কাজ হারাবে। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? জাস্ট একটা মানে নেগেটিভ জায়গা বলছি। এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আসলে আমরা আসলে এই এআইটাকে আমার ভালো খারাপ দুইটাকেই আমরা যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি অবশ্যই এআইয়ের অ্যাডভান্টেজটাকে সবার আগে বলবো যে এআই অফকোর্স আমাদের জন্য সুবিধা নিয়ে আসছে। কীরকম? এআই আমার যে কোনো কাজকে সহজ করে দিয়েছে। মানে সহজ করার জায়গাটাতে আমি যদি এআইকে ব্যবহার করি তাহলে অবশ্যই এটা আমার জন্য অনেক বেশি ফ্রুটফুল। যেমন আমি যদি বলেন যে কোম্পানি এন্ডে আমরা কী ধরনের, আমরা অনেক ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছি। স্পেশালি আমরা যদি বলি, আমরা যে দেশের বাইরে কাজ করতাম, আগে ধরেন যে কাজটা করতে আমার 1 ঘন্টা লাগতো, সেটা আমি যে প্রাইসটা পেতাম 1 ঘন্টায়, এখন আমি সেই কাজটা কিন্তু করছি লাইক উইদিন মিনিট, কিন্তু প্রাইসটা কিন্তু সেটাই পাচ্ছি। তার মানে কি আমার অ্যাডভান্টেজ হয়েছে? আমি কিন্তু আরও বেশি কাজ করতে পারছি অল্প সময়ে। এই এআই আমাকে কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছে। সেকেন্ড যে বিষয়টা দাঁড়িয়েছে, তাহলে এই অ্যাডভান্টেজ আমার কাজকে ফাস্টার করেছে, কিন্তু লোকবলকেও কমিয়েছে। লোকবল কমাচ্ছে, তাহলে লোকবলের জায়গাটাকে আমাকে যেটা করতে হবে, শিফটিং করতে হবে। আইএলের একটা লাস্ট তথ্য মতে যেটা হচ্ছে প্রায় 60% কাজে এআইয়ের ব্যবহার খুব দ্রুত চলে আসবে। তাহলে সেই জায়গার কাজগুলো তো মানুষ হারাবে, কিন্তু একটা পার্সন যখন এআইয়ের ব্যবহার করা শিখবে, যদি আমি একজন মানুষ, 2জন মানুষ আমার কাছে ইন্টারভিউতে আসলো, একজন এআইয়ের ব্যবহার পারে, একজন পারে না, আমি স্বাভাবিকভাবে এআইয়ের ব্যবহারটা যে পারে আমি তাকেই নিব, খুব স্বাভাবিক। তো এই পিকচারে আমি যেটা বলি যে আমাদের কিন্তু এই যে এআইয়ের যে শিফটিং, ক্যারিয়ার যে শিফটিংটা হচ্ছে, কাজের যে শিফটিংটা, এখানে আমাকেও শিফট করতে হবে। আমি যদি ওই গদবাঁধা সেই জায়গাটাতে থাকি, যেমন ধরেন যে লাইক আমি আগে গার্মেন্টসে জব করতাম, আমি এখনও ভাবছি আমি গার্মেন্টসে জব করব, বাট ওই মানুষটা কিন্তু স্কোপ ছিল যে না আমি হয়তো টেক স্কিল ডেভেলপ করে আমি ওই জায়গাটাতে শিফট করি। কিন্তু আমি যদি শিফট না করে আমি যদি ম্যানুয়াল জায়গাটাতে থাকার চেষ্টা করি, তাহলে খুব স্বাভাবিক আমি কিন্তু চাকরিটা হারাবো। সো আমাদের ইনভলভমেন্টটা হতে হবে ইনোভেশনের দিকে, আমাদের ইনভলভমেন্টটা হবে নতুন যে প্রযুক্তিগত জায়গাগুলোতে আমার সুযোগ আছে সেই জায়গাটাকে যত দ্রুত সম্ভব অ্যাডপ্ট করে তার সাথে নিজেকে ইনভলভ করে। তাতে করে যে সুবিধাটা হচ্ছে, আমরা কিন্তু গ্লোবাল কাজের সুযোগটা পাচ্ছি। আগে ফ্রিল্যান্সিং যতটুকু না সুযোগ ছিল, এখন ডে বাই ডে সেটা বাড়ছে। রিমোট জবের সুযোগ কিন্তু আমাদের জন্যই বাড়ছে। তো এই যে অপরচুনিটিটা বাড়ছে, এইটা তো তখন আমি অপরচুনিটি বলবো যখন আমি কাজের জন্য যোগ্য হব। সেই যোগ্যতাটা অর্জন করতে হলে আপনাকে এআইয়ের ব্যবহার জানতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সো এখন কেউ চাইলে কি হচ্ছে ঘরে বসেই এমন কাজ করতে পারবে বা এমন হচ্ছে ইফেক্ট ফেলতে পারবে যেটা আগে পসিবল ছিল না? হ্যাঁ, অবশ্যই আমি যেটা মনে করি অবশ্যই পারবে, কিন্তু তাকে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। ধরেন আপনি একটা গদবাঁধা ইউনিভার্সিটি পাশ করে আপনি ভাবছেন যে আপনি হয়তো এক্সপার্ট হয়ে যাচ্ছেন, আপনি শুধু এআই শিখছেন না, এআইকে ব্যবহার করতে হবে, বাট তার ব্যাকএন্ডে কিন্তু কোনো একটা স্কিল আপনার থাকতে হবে। যেমন ফ্রিল্যান্সিং আমরা একটা বড় ভুল করি, আমরা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চাই, হোয়ার আমার কিন্তু কোনো স্কিল নেই। স্কিল ছাড়া আপনি কাজটা কি করবেন, রাইট? আমরা তো একজন রিক্সাওয়ালাকেও ফ্রিল্যান্সার বলি। এখন রিক্সাওয়ালা যদি রিক্সাই না চালাতে পারে, আর সে যদি রিক্সা চালানো শুরু করে না চালাতে পারে, তাহলে তো সেটা তো তার জন্য একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ঠিক সিমিলারভাবে আমরা যেটা বলি যে আমাদের জন্য অপরচুনিটিস, কিন্তু আগে স্কিল হচ্ছে কি না,
তারপরে গিয়ে আমি এআইটাকে ব্যবহার করব। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে অপরচুনিটিস আছে, কিন্তু আমার জন্য কোনটা বা কিভাবে সেটা হতে পারে সেই স্কিলটা। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে আগে আমাদের ডিজাইনারদের একটা লোগো বানাতে সময় লাগতো 2 দিন 4 দিন, সেখানে সে এআই ব্যবহার করে সে কিন্তু উইদিন মিনিট একটা কনসেপ্ট ডেভেলপ করছে, এরপরে হয়তো তার পিছনে আর হাফ অ্যান আওয়ার 1 আওয়ার সময় দিলে সে কিন্তু একটা ভালো কনসেপ্টে চলে যাচ্ছে। তার মানে কি তার সময়টা তো কমে গেলো, কিন্তু এই এআই ব্যবহার আগে কিন্তু সে আগে ডিজাইনের কোর্স করেছে, রাইট? ডিজাইনের কোর্সটা যদি সে না করতো তাহলে এই এআইটা কিন্তু তাকে খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দিতে পারতো না। সো এটা হচ্ছে পার্থক্য, যে আমি আগে একটা স্কিল নিয়ে তারপরে যদি এআইটাকে তার সাথে ব্যবহার করি তাহলে এটার প্রপার ইউজটা আমরা করতে পারবো আর অপরচুনিটি গেইন করবো। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, বিকজ হচ্ছে হয়তো এআই তার কাজটাকে ফাস্টার করে দিয়েছে বা মোর এফিসিয়েন্ট করে দিয়েছে, বাট ওই কাজটা তার আগে নিজে ভালো করে বুঝা লাগবে, পারা লাগবে। সো ওই জায়গায় যে একটা সার্টেন স্কিল লেভেলের উপরে চলে গিয়েছে, সে এটা লেভারেজটা যত সুন্দরভাবে নিতে পারবে, তার মধ্যে যদি সেটা না থাকে, সে আসলে মানে তার জন্য এই টুলটা আসলে হয়তো বা প্রপার মানে লেভারেজটা সে নিতে পারছে, যেটা সুযোগ ছিল, আর আমাদেরকে কিন্তু ওইটাই করতে হবে। না, এক্স্যাক্টলি ভাইয়া যদি একটু বাচ্চাদের কথায় আসি, সেটা হচ্ছে যে প্যারেন্টিং এর ব্যাপারটাই যদি আসি, এখনকার দিনে এই যে টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে, সো এক সময় হচ্ছে প্যারেন্টিং বলতে যে ছবিটা মাথার মধ্যে ছিল সেটা এখন হচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রতিনিয়তই যাচ্ছে। সো এই ফাস্ট চেঞ্জিং যে এনভায়রনমেন্ট, সেইখানে আসলে হচ্ছে প্যারেন্টসদের কোন কোন বিষয়গুলোতে বেশি নজর রাখা উচিত? আমরা যেটা দেখি যে লাইক এখনকার জেন জি এরপরে জেন আলফা, এখানে কিন্তু আমরা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড এটা সবাই আমরা বুঝি যে লাইক আমরা আগে একটা জিনিস যে পরিমাণ ধীর স্থির আমরা ছিলাম, অনেক বেশি প্যাশনেট ছিলাম, আমরা ধৈর্য ধরতে পারতাম, এখনকার জেনারেশন কিন্তু অনেক মোর ফাস্টার। অ্যান্ড এই মোর ফাস্টারের কারণে কিন্তু আজকে ফেসবুক, ইউটিউব আজকে শর্টস অ্যান্ড রিলস নিয়ে আসছে, রাইট? তো কেন? কারণ মানে উইদিন সেকেন্ড তার মাইন্ড চেঞ্জ করছে, অ্যাটেনশন এটা খুবই কম। এরকম একটা সিচুয়েশনে আমরা প্যারেন্টসরা আসলে পারি একটা বাচ্চাকে আসলে প্রপারলি টেক কেয়ার করতে। সেই জায়গাটাতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাচ্চাকে আমাকে ভালো মানুষ হিসেবে আগে তৈরি করতে, ভালো মন মানসিকতার স্কোপ তাকে দিতে হবে, সেটা কিন্তু প্যারেন্টস থেকেই শিখবে। আর এটা হয় কখন? আমি মনে করি যে আসলে শাসনের চাইতেও তার উপরে আস্থা রাখা, তাকে 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 সেই বিষয়টা বলা, যে তাকে সাহস দেওয়া, এই জায়গাগুলোতে আমাকে অনেক বেশি কাজ করতে হবে। আমরা যদি অনেক বেশি, হ্যাঁ অবশ্যই আমরা কন্ট্রোল মেকানিজমে থাকবো, কি করবে কি করবে না সেটা তো অবশ্যই আমরা করব, কিন্তু আমরা যাতে তাকে ফ্রাস্ট্রেটেড না করি। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, তাদের ভালো কাজগুলোকে যথাসম্ভব সাপোর্ট করা, ইভেন তাকে মানে তাকে যতটুকু সমর্থন দেয়া যায় যেই কাজটা সে ঠিকভাবে করছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে আশা করি যে দিন শেষে আমার ওই বাচ্চাটাই হয়তো একটা ভালো মানুষ হবে। কারণ ভালো মানুষের অ্যাডভান্টেজটা, যেটা একটু আগে বললাম, যে ভালো মানুষের অ্যাডভান্টেজ হচ্ছে সে শুধু নিজের স্বার্থে না, সে সমাজের স্বার্থে কাজ করবে, যেটা আসলে একটা মানুষের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হতে পারে। যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি যে লাইক আমি আসলে মানে কত বড় আমি কখনোই এটাকে পরিমাপ করিনি, বাট অফকোর্স আমি আমার চাওয়ার চাইতে প্রাপ্তিটা আমার অনেক বেশি, এই কারণে যে লাইক আমি একজন মানুষের জন্য করতে পারছি। কারণ হয় কি, একটা মানুষের জন্য কিছু করতে পারার যেই মানে কি বলে ভালো লাগা, এটা আসলে অন্য কোনো কিছুর মধ্যেই নেই। তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি যে লাইক একটা গার্মেন্টসে 50,000 1 লক্ষ শ্রমিক থাকতে পারে, বাট আমি তার চেয়ে বড় কিছু করছি। কেন? কারণ আমি মানুষ তৈরি করেছি, যে মানুষগুলো আজকে তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে, যারা আজকে আরও 10টা মানুষ 100টা মানুষকে তারা একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আমার যতটুকু কন্ট্রিবিউশন আল্লাহ তাআলা যে সক্ষমতাটা দিয়েছে, আমি অনেক বেশি স্যাটিসফাইড। সো এটা এই জন্য বলছি যে আসলে আমরা যখন প্যারেন্টসরা এই পরবর্তী জেনারেশনসকে আমরা যখন ওই প্রপার গাইডটা করতে হবে প্যারেন্টিংয়ের জায়গায়, মানে রুডের চাইতে আমি যদি তাকে অ্যাপ্রিসিয়েশন বা তাকে যদি পোলাইটলি মেনটেন করতে পারি, আমার মনে হয় যে পরবর্তী জেনারেশনে আমরা ভালো একটা পাবো, রেজাল্ট পাবো। ভাইয়া, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে পজিটিভ প্যারেন্টিংয়ের কথা যেটা আমরা বলি। সো দেখা যায় যে এই কথাগুলো অনেক ক্ষেত্রে বাবা মা হচ্ছে জানেন, কিংবা হচ্ছে তারা নিজেরাও ফিল করেন যেটা আমার করার দরকার, বাট কারেন্ট সিচুয়েশনে অনেক বাবা মা নিজেদের লাইফই হচ্ছে এমন হেকটিক এবং এমন স্ট্রেসফুল, তারা তখন আসলে সেটা হচ্ছে প্র্যাকটিসে আনতে পারেন না। সো এই ডিলেমাটার কোনো সমাধান আছে কিনা?
হ্যাঁ, এটা আসলে মানে ইটস রিয়েলি ভেরি প্র্যাকটিক্যাল, যে লাইক এটা যদি আমি আমার ক্ষেত্রেও বলি, যে আমরা যখন অনেক বেশি প্রেশারাইজ হই, হ্যাট্রিক টাইম আমরা পাস করছি বা সিচুয়েশনস কন্ট্রোলে নেই, সেই ক্ষেত্রে আসলে এগুলো মানে ওই জায়গাতে যখন একটা ঘটনা ঘটে, আমি জানি যে আমি আসলে কোনটা করা উচিত কোনটা না, এরপর হয়তো আমরা করছি না বা করতে পারছি না, এটা সবার ক্ষেত্রেই আসলে হয়। সো এখানে আসলে কন্ট্রোল মেকানিজমের অল্টারনেটিভটা আসলে নেই, যে লাইক আমরা কতটুকু সহনশীল হতে পারি। সো আমি যেটা মনে করি, আমি আমার ক্ষেত্রে যেটা করি, যে লাইক যতটুকুই যেই কোনো সিচুয়েশনে আমরা যেটা করি, যে আমাদের বাবা মার ক্ষেত্রে যদি কোনোভাবে আমরা একজন রুট হই, তাহলে আরেকজন সেই জায়গাটাতে হয়তো কোঅপারেটিভ থাকে। সো তখন এটা কিছুটা মানে মিনিমাইজ হয়, ধরেন যে ব্যালেন্স করে ফেলতে পারি। কারণ এখন ধরেন যে লাইক আমরা প্যারেন্টস এন্ডে, আমি বাবা মা, আমরা দুজনেই অ্যাট এ টাইম দুজনেই অনেক বেশি মানে রুড হয়ে যাচ্ছে বাচ্চার উপরে, তখন কিন্তু বাচ্চার ওই জায়গাটার কোনো স্পেস থাকে না, যে লাইক সে কোন জায়গাটাতে তার অবস্থাটা রাখবে। সো আমার মনে হয় যে এখানে একটাই ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি, যদি ক্ষেত্র বিশেষে আসলে কোনো একজন কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে আরেকজনকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে, যাতে সেই অবস্থাটার মানে ভিন্নতা না আসে। খুবই ভালো একটা জিনিস বলেছেন ভাই, কারণ দেখা যায় যে একসাথে বাবা মা দুজনেই যদি একটু নেগেটিভ আচরণ শুরু করে, বাচ্চারা কিন্তু নিজেদেরকে একটু গুটিয়ে নেয়। তখন দেখা যায় তাদের যেই জিনিসগুলো যেই সময়ে যেই লেভেল পর্যন্ত বাবা মার সাথে শেয়ার করা দরকার ছিল, ট্রান্সপারেন্সি রাখার দরকার ছিল, সে সেখান থেকে সরে আসে। এবং এই সুযোগটাই কিন্তু তখন অন্য অনেকে নিতে পারে, অনেক ডার্ক ফোর্সেস এই সুযোগটা নিতে পারে। সো তখন দেখা যায় যে বাচ্চাদের মধ্যে একটা নেতিবাচক পরিবর্তন আসতে পারে, এবং আমরা যে বলি যে ডিরেইল হয়ে যাওয়া, সো এই ঘটনাগুলো কিন্তু অনেক সময় এই সব কারণে এরকম সিচুয়েশন থেকে হয়। রাইট ভাইয়া, এখন যদি হচ্ছে জাস্ট এই এডুকেশন মানে ফর্মাল এডুকেশন কিংবা হচ্ছে ক্যারিয়ার, এই চিন্তাগুলো থেকে যদি একটু সরে আসি আমরা, আপনি আপনার লাইফ থেকে যে জিনিসগুলো শিখেছেন তার ভিত্তিতে যদি হচ্ছে আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য যদি হচ্ছে দুটো পরামর্শ চাই, যে এটা মানে জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে একটা জিনিস কখনোই করা যাবে না বা একটা জিনিস অবশ্যই আমাদেরকে হচ্ছে করতে হবে, সবচেয়ে উপরে মূল্য দিতে হবে, তাহলে আপনি ভাই কি বলতেন? হ্যাঁ, আমি আসলে পুরো কথার মধ্যেই যে বিষয়গুলো বলছি আসলে সেটাই আমি সামারাইজ করে যদি আবারও বলি, তাহলে অবশ্যই একটা কথাই আমি বলবো, যে লাইফে কোনো অবস্থাতেই এমন কিছু করা যাবে না যেটা শুধু নিজের স্বার্থের জন্য ভালো। আমাকে সবসময় সেই জায়গাটাই মনে রাখতে হবে যে আমি এমন কিছু করব যেটা সবার জন্য ভালো। হ্যাঁ, যদি সেটা আমরা করতে পারি, তাহলে লাইফের আসলে অ্যাচিভমেন্টটা সেখানেই। টাকা আসলে না কখনোই আপনার স্যাটিসফ্যাকশন অ্যাচিভমেন্ট এটাকে ওই জায়গা পর্যায়টা নেয় না, যতক্ষণ না আমি নিজে স্যাটিসফাইড হই। সো সেই জায়গা থেকে আমি মনে করি একটা মানুষের মূল্যবোধ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমি ওই পর্যায়ে ওই মন মানসিকতা হব যে না, আমি একজন ভালো মানুষ হিসেবে আমি কখনোই কারো ক্ষতি করব না, আমার ক্যারিয়ারের জন্য হোক আর সেটা যে কোনো পর্যায়ে হোক। তো সেই ক্ষেত্রে একটা মানুষ ভালো কাজ করবে, আর এই ভালো কাজটা নিজেকে আগে করতে হবে। আমরা করি কি, আমরা সবসময় যখন কোনো কিছু পাই না তখন আমরা অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা করি, কিন্তু একবার ভেবে দেখেন যে লাইক আমরা সবাই যদি ভালো হই তাহলে তো আর খারাপের কোনো স্কোপই নেই। সো আমরা অন্যের দোষ দেওয়ার আগে আমরা নিজেরা যদি ভালো হয়ে যেতে পারি, প্রত্যেকটা মানুষ যদি ভালোর জায়গাটা নিজেকে আগে করে ফেলে, তাহলে পুরো পৃথিবীর একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। সো এই জন্য অন্যকে ভালো করার চাইতে নিজের দোষগুলো খুঁজে নিজেকে ঠিক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। অসাধারণ ভাইয়া, বিকজ এটাও আসলে হচ্ছে মাইন্ডসেটেরই ব্যাপার। জি। সো আমি আসলে হচ্ছে মানে ক্রমাগত কাউকে নিচে ফেলে দিয়ে বা হচ্ছে তাকে বঞ্চিত করে আমি আসলে হচ্ছে কখনো ভালো থাকতে পারবো না, এটা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এইগুলো নিয়ে আরো অনেকক্ষণ কথা বলা যাবে, বাট যেহেতু আমাদের একটা অনুষ্ঠানের টাইম লিমিট আছে, তাই আজকে হয়তো আমরা শেষ করব। বাট অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্টস উঠে এসছে, অনেকগুলো পার্সপেক্টিভ উঠে এসছে। আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে এই আলোচনা থেকে আপনারা যার যার মতো করে যা নিতে পেরেছেন, যেটা আপনাদের কাছে পজিটিভলি রিলেভেন্ট মনে হয়েছে, সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন কাইন্ডলি। সেখান থেকে আমরাও ইন্সপায়ার্ড হব যে আমরা কোন জায়গাগুলোতে টাচ করতে পেরেছি। অবশ্যই, এবং আমি বলবো যদি কোনো ভুল কিছু বলে থাকি সেটাও যাতে আমাদেরকে জানানো হয়, কারণ ভুল থেকে শেখার অনেক বিষয় আছে। ডেফিনেটলি ভাই, মানে আমরা যে সবকিছু পারফেক্টলি চিন্তা করবো সেটাও তো আসলে সম্ভব না। আমাদের চিন্তা ভাবনাতে অনেক ফ্ল থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে। তো দর্শক, আপনাদেরকে অনেক
অনেক ধন্যবাদ আমাদের কাছে এই সময়টা দেওয়ার জন্য আমাদের সাথে, এবং ভাইয়াকে তো অবশ্যই অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত স্কেজুলের মধ্যে টাইমটা বের করেছেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।